এগুলো কিন্তু ভাই তোমাদের জন্য একদম বিশাল উপকারের জিনিস, ঠিক আছে। মেডিসিন যাকে বলে, মেডিসিন 30-এর মধ্যে 30 তুমি 100% পাবে তুমি যদি প্রত্যেক দিন আমার ক্লাসগুলো দেখে যাও। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো 23শে ডিসেম্বর তোমাদের কী ধরনের প্রশ্নপত্র এসেছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমরা এই একটা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারবে যে পরীক্ষার লেভেল কী ধরনের ছিল এবং তোমাদের সামনে যাদের এক্সাম আছে এই একটা ভিডিও থেকে ধারণা নিতে পারবে যে তোমাদের শিফটে কী ধরনের প্রশ্নপত্র আসতে চলেছে। আজকে 23শে ডিসেম্বরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটের সম্পূর্ণ প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপনা করব। দেখলে বুঝতে পারবে যে প্রশ্নের লেভেলটা কী ছিল। আমি মুখে বললে হবে না, আমার কাছে হয়তো লেভেলটা খুবই সহজ মনে হচ্ছে, অনেকের কাছে এই লেভেলটাই খুবই কঠিন মনে হয়। যারা পারছো একদম সম্পূর্ণ প্রত্যেকটা কোশ্চেন নিজে করার চেষ্টা করো আগে, তারপরে আমার সলভ করানোটা তোমার যদি ভালো লাগে তাহলে সেই টেকনিকটা তুমি তোমার কাছে অ্যাপ্লাই করতে পারো। আর যারা একদমই জানো না এই প্রশ্নগুলো তারা কিন্তু আমার কাছ থেকে আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেভাবে তোমরা সলভ করার চেষ্টা করো। আশা করছি একদম সঠিক কৌশলে তুমি শিখতে পারবে, ঠিক আছে। চলো প্রথম প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলে রাখি, রেলওয়ে 99 একটা যে ব্যাচ লঞ্চ হয়েছে আমাদের, এই ব্যাচে তুমি ম্যাথ এবং রিজনিং যে রেলওয়ে পরীক্ষাতে পাশ করতে গেলে তোমাকে কিন্তু ভাই ম্যাথ আর রিজনিংয়ে একটা প্রশ্ন ছেড়ে আসলেও চলবে না, ঠিক আছে। যদিও ছেড়ে আসো একটা দুটো, তার বেশি কিন্তু হবে না। যদি তুমি গ্রুপ ডির এক্সাম দিতে যাও 55 থাকছে তোমার ম্যাথ এবং রিজনিং মিলে, 30 রিজনিং এবং 25 থাকছে ম্যাথ। এই 55-র মধ্যে তুমি যদি 50-এর নিচে পাও তাহলে ভাই তোমার আশা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। আমি ইউআরের কথা বলছি সব সময় কিন্তু, ঠিক আছে। আর সায়েন্স তো তোমাকে পড়তেই হবে, সবাই কিন্তু ম্যাথ আর রিজনিংয়ে ভালো স্কোর করে, তুমি যদি না করো সেটা তোমার ফল্ট। সেই জন্য বলছি তুমি যদি ভাবো যে ম্যাথ এবং রিজনিংকে আমি একদম শক্ত মজবুত করতে চাইছি তাহলে কিন্তু আমাদের এই ব্যাচটা তোমার জন্য একদম পারফেক্ট ব্যাচ হতে চলেছে। কেন পারফেক্ট ব্যাচ হতে চলেছে দেখো ভাই, এখন 99 রুপিজে ভাই কিচ্ছু মেলে না। তোমাদেরকে 3 মাসে ক্লাস করানো হবে, 3 মাসের মধ্যে তোমাদেরকে যত ম্যাথ হয় প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করে সেই টপিকটাকে আগে ভালো করে বোঝানো হবে। আমি ম্যাথের কথাই বলছি, পার্সেন্টেজের যে যতগুলো টাইপ হয় আগে ভালো করে বোঝানো হবে বেসিকটাকে, তারপরে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ রেলের প্রিভিয়াস ইয়ার বোঝানো হবে যে কী কী প্রশ্ন এসেছে তোমাদের, সবগুলো কিন্তু আলোচনা করা হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে ক্লাস করানো হবে। ইউটিউবে তো ভাই সম্ভব নয়, অনেক স্টুডেন্ট আছে, অনেক মতামত ইউটিউবের, আর ওখানে যারা টাকা দিয়ে আমাদের কাছে থাকবে তারা কিন্তু আমাদের মতামতে সে চলবে, সেই জন্য তাদের কাছে টাইম থাকবে। আর তোমরা কিন্তু এখানে ভাই সব স্কিপ করে চলে যাওয়ার ছাত্র, দেখবে যখন একটা কঠিন প্রশ্ন আসছে স্কিপ করে যাবে, ঠিক আছে। আমি তো এখানেই বুঝতে পারছি আমি ক্লাস করা থেকে যে কতজন দেখার মেন্টালিটি আছে। তোমার কাছে যদি ভাই 40 মিনিট টাইম না থাকে তাহলে তুমি আর কাছে টাইমটা তুমি কোথায় দিচ্ছ আমার মাথায় ঢুকছে না, ঠিক আছে ভাই। অনেক কিছু কথা বলে ফেলালাম, খারাপভাবে নিও না, ভালোবেসেই বলছি, তোমাদের জন্যই বলছি। তা যারা ভাবছো যে এই 99 রুপিজে এই ব্যাচটা নিতে চাইছো তারা কিন্তু ম্যাথ এবং রিজনিংটা সুন্দরভাবে পেয়ে যাচ্ছ একদম পুরো বেসিক থেকে। যারা 25শে ডিসেম্বর এই 11:59 পর্যন্ত পেমেন্ট করবে তাদের জন্য কিন্তু 99, তারপরে কিন্তু এটা 149 হয়ে যাবে। আর যারা ভাবছো পুরো প্যাকটা নিতে চাইছো সায়েন্স, রিজনিং, ম্যাথ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স তাদের জন্য 299, ঠিক আছে ভাই। চলো আজকে প্রথম প্রশ্নতে যাই, চলো ঠিক আছে। দেখো এরপর আর কিচ্ছু কথা হবে না, শুধু প্রশ্নোত্তর দিয়ে ফোকাস দাও ভাই, ঠিক আছে। চলো কি বলেছে দেখো, এই প্রশ্ন কিন্তু গিয়ে তুমি কমন পাবে, যেগুলো করাবো সেগুলো একটা করে কমন পাবে। আমি 100% বলছি, কোনোদিন কেউ কম্পিটিটিভ এক্সামে বলে না যে এটা গিয়ে তুমি কমন পাবে। আমি বলছি তুমি এই টাইপটা যদি না কমন পাও তখন তুমি আমাকে বলবে, ঠিক আছে ভাই। দেখো এগুলো কিভাবে সলভ করবে, যারা পারছো তারা নিজেরা করার চেষ্টা করো, আর আমি তো এমনি সলভ করিয়ে দিচ্ছি। এগুলো দেখো সহজে সলভ করার নিয়মটা কি স্যার, না এই যে প্রত্যেকটা গ্রুপের প্রথম লেটার যেগুলো দিয়েছে না, এই প্রত্যেকটা লেটারের আমি প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। প্লেস ভ্যালু কি হচ্ছে, এটা 3, এটা 8, এটা 13, এটা 18। স্যার এরপরে ডিফারেন্সটাকে দেখব, 3-এর সাথে 8 মানে স্যার 5 যোগ হচ্ছে 8 আর 5-এ 13, 13 আর 5-এ 18। স্যার তারপরেরটাও নিশ্চয়ই 5 হবে, কত হবে, হ্যাঁ তুমি 5 করে দাও। 18 আর 5-এ 23, 23 মানে স্যার কি জানি, ডাব্লু জানি 23 মানে, একদম সুন্দরভাবে ডাব্লু দেখো সবগুলো দিয়ে আছে। আমি কিন্তু এখানে অপশনের থ্রু দিয়ে গেলে না অল্পতেই বের করে নিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে একদম ফুল প্রপার শেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এটা আমার ডাব্লু প্রথম লেটারটা হয়ে গেল। তারপরে দেখো HM অর্থাৎ 8, 13, 18, 23, ঠিক আছে। তাহলে 8-এর সাথে 13 মানে এটাও দেখো 5 5 করে বাড়ছে, তাহলে আমি বলতে পারি ডাব্লুর সাথে
5 যোগ করা অর্থাৎ 23-এর সাথে 5 যোগ করা মানে স্যার কত হচ্ছে 28 হচ্ছে। স্যার 28 তো আপনি লিখে দিলেন, 28 কার প্লেস ভ্যালু? ইংরেজি বর্ণমালাতে তো আমার 26টা থাকে, আপনি কেন 28টা বলছেন? হ্যাঁ দেখো 28টা তোমার যেটা বেরোচ্ছে না, 28 থেকে তুমি 26 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকছে? 2 পড়ে থাকছে। এই 2টা কার প্লেস ভ্যালু? তুমি বলবে স্যার একদম সহজ, 2 হচ্ছে বি এর প্লেস ভ্যালু। তাহলে বি আছে ডাব্লুর পরে কোথায়? দেখো স্যার দুটোতে আছে, তাহলে বি লিখে দিলাম। আর একটাকে বের করতে হবে। স্যার এর পরের লজিকটা কীভাবে গিয়েছে একটু দেখুন। দেখো আমি একটু বলছি, ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, যে প্রশ্নটা করাবো একদম ক্লিয়ার করাবো। 18, তারপর হচ্ছে 23, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 7। স্যার একটা দেখুন, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 7, তাহলে 2-এর সাথে 5 যোগ করলে 7 হচ্ছে, তাহলে আর দেখার প্রয়োজন? 5-এর মানে 7-এর সাথে যদি 5 যোগ করি তাহলে কত হচ্ছে? তো বলে 5 আর 7 12 হয়, 12 মানে কি জানি? এল জানি। তাহলে বি তারপরে এল, প্রথমে ডাব্লু বি এল কোথায় আছে? দেখো ডাব্লু বি এল অপশন বিতে আছে। তোমাদের রিকোয়েস্টে, তোমাদের কোয়ারিতে কিন্তু আমি অপশানগুলো এনেছি, ঠিক আছে ভাই? নাহলে কিন্তু আমি অপশান আনছিলাম না। সেখানে কিন্তু তোমরা কনফিডেন্স ভালো পেতে, কিন্তু এটা কিন্তু অপশানগুলো আনলে কিন্তু তোমাদের কি হয় না, তোমরা আরও বেশি কনফিডেন্স পাবে, ঠিক আছে? ঘাবড়াবার কিছু দরকার নেই, তোমরা বিশ্বাস করে নেবে যে হ্যাঁ এটার সাথে এটারই অ্যান্সারটা যেতে পারে। চলো নেক্সট প্রশ্ন দেখো, এই প্রশ্ন গিয়ে তুমি একটা কমন পাবে, যেগুলো করাচ্ছি প্রপার সিকোয়েন্স অনুসারে করাচ্ছি, সব ধরনের প্রশ্ন রেখেছি, দেখে নাও। দেখো এগুলো কি করব না, এল এর সাথে ডি দেখব, অর্থাৎ আমি এখানে বলছি দেখো এটা হচ্ছে 12, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 6। আচ্ছা দেখো একবার কমছে একবার বাড়ছে, একবার কমছে একবার বাড়ছে। আচ্ছা এটাকে তোমরা HW করো, ঠিক আছে? যারা পারছো ভিডিওটা আমার চালাবে না, একবার স্টপ করো ভিডিওটাকে, নিজেরা চেষ্টা করো, দেখো কতক্ষণ তোমার টাইম লাগছে, তারপরে কিন্তু আমার সলভ করানোটা দেখবে। স্যার কি করব, এই 12-এর সাথে 4 মানে কত মাইনাস হচ্ছে স্যার? না 8 মাইনাস হচ্ছে, আর 4-এর সাথে 22 মানে প্লাস 18 হচ্ছে, তাই তো? 18 আর 4-এ হচ্ছে 22, তারপর 22 থেকে 14 মানে স্যার এটাও 8 মাইনাস হচ্ছে। আচ্ছা 14 থেকে 6 মানে তাহলে একবার 8 মাইনাস হচ্ছে, একবার 18 যোগ হচ্ছে, একবার 8 মাইনাস হচ্ছে, তাহলে এরপর নিশ্চয়ই 18 যোগ হবে। তাহলে স্যার 6-এর সাথে যদি আমি 18 যোগ করি তাহলে স্যার কত হচ্ছে? 6-এর সাথে যদি আমি 18 যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে দেখো 18-এর সাথে তুমি 6 যোগ করো না, তাহলে কত হচ্ছে? দেখো 8 আর 6 কত হচ্ছে না 14, 4 হাতে থাকছে কত? হাতে থাকছে তোমার 1 আর 2, 24 হচ্ছে, ঠিক আছে? 24 মানে স্যার কি জানি কার প্লেস ভ্যালু? 24টা কার প্লেস ভ্যালু? না এক্স এর প্লেস ভ্যালু। আছে কি এক্স? দেখো প্রথম লেটার এক্স আছে, হ্যাঁ স্যার প্রথম লেটার আমার এক্স আছে, অপশন এতে আছে, বিতে আছে আর ডিতে আছে, তাহলে আমার সিটা হচ্ছে না। ঠিক আছে, কি কলাম বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। চলো ধরে ধরে প্রত্যেকটা করাচ্ছি, দেখো এর পরেরটা স্যার কি করব? এর পরেরটা ইউ দেখো তিনটেতেই আছে, তাহলে ইউটাকে কি আর আমি বের করব না? এক্সের পরে ইউ লিখে দিচ্ছি, তারপর লাস্টের লেটারটাকে বের করলেই কিন্তু আমার হয়ে যাবে। দেখো 6 তারপরে 24, আচ্ছা 6 তারপরে 24 এখানে লিখছি আমি প্রত্যেকটা, মানে এই গ্রুপে যে শেষ লেটারগুলো আছে না সেগুলোর আমি প্লেসগুলোকে লিখছি। তারপরে পি মানে 16 লিখছি, তারপরে এইচ মানে 8 লিখছি, তারপরে কি আছে দেখো জেড মানে 26 লিখছি, ঠিক আছে? দেখো এরপর এদের ডিফারেন্সটাকে দেখছি, 6 আর 24 মানে স্যার কত হচ্ছে? 6 থেকে 24 মানে 8 বিয়োগ হচ্ছে। কী করে বিয়োগ হচ্ছে স্যার? যোগও তো হতে পারে না, বিয়োগের লজিকে আমি আসছি, যেহেতু বিয়োগই হচ্ছে। দেখো কমাও, তাহলে দেখো এই ধারে স্যার কী করে বিয়োগ করছেন আপনি? এই ধারে তো 2 থাকছে, 24, 25, 26, অর্থাৎ ওয়াই আর জেড এই ধারে দুটো লেটার আর এই ধারে 6টা লেটার, তারপরে তো আমার 8 বিয়োগ হচ্ছে ভাই, ভালো করে বুঝবে, ঘুলিয়ে ফেলবে না কিন্তু। তারপর কত করছি দেখো এটা আমি, তারপর 24 থেকে 16 মানে আমি কত যোগ করছি? এদের 2 আর এদের 16 মানে 18 যোগ করছি। স্যার কী করে 18 যোগ করলেন? এদের 24-এর পরে তোমার ওয়াই তারপরে জেড এদের 2 আর 16 কত হচ্ছে? 18 যোগ হচ্ছে। তারপরে 16 থেকে 8 মানে এটা আমার 8 বিয়োগ হচ্ছে, 8 থেকে 26 মানে এটাও আমার 18 যোগ হচ্ছে। তাহলে 26 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে স্যার? 26 থেকে যদি 8 বিয়োগ করা হয় তাহলে আমার 18 হচ্ছে। 18 মানে কি জানি? আর জানি। লাস্টে আমার আর আছে, লাস্টে আমার আর আছে, কোনটাতে আছে দেখো? দুটোতে আছে, এটাতেও আছে এবং এটাতেও আছে, তাই তো? তাহলে আমার এই অপশান বিটাও হচ্ছে না। এরপর স্যার কী দেখবো? এরপরে নাম্বারটাকে দেখতে হবে। নাম্বারটা আমি এখানে তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি, এখানে যেহেতু তিনটেতেই আমার কত আছে না 354 আছে, আমি অপশান ডিটাকে করে আসবো। তার সত্ত্বেও এই রিস্ক নেবে না ভাই, কী করবে? একবার বের করে নেবে। 13-র সাথে দেখো 24 মানে 13-র সাথে যদি আমি 2 গুণ করে দিলে কত হচ্ছে আমার? না 13 দুগুণে 26-এর সাথে 2 বিয়োগ করলে 24, 24-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে আমার? না 24 দুগুণে 48-এর সাথে আমি 2 বিয়োগ করলে কত হচ্ছে না আমার? 46 হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? একটু ল্যাক করছে মনে হচ্ছে পেন ট্যাপটা। দেখো তারপরে কি হচ্ছে? 90-এর সাথে কি করবো স্যার? আমি 2 গুণ করবো, তাহলে কত হচ্ছে আমার? 180 হচ্ছে,
তাই তো 9 দুগুণে 18 অর্থাৎ 180 হচ্ছে, তার সাথে আমি 2 বিয়োগ করছি 178। তাহলে স্যার আমার 178 সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে, 8 দুগুণে 16 6, আর 7 দুগুণে 14 একে 15 5, হাতে থাকছে 1, আর 2 একে 2 আর একে 3, 356 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে আমার 354 হচ্ছে কি? তুমি বলবে হ্যাঁ হচ্ছে। একটু ল্যাগ করছে, কি জানি তোমরা বুঝতে পারছো নাকি আমি বুঝতে পারছি না। ল্যাগ করছে, কতটা ল্যাগ করছে আমি এখানে বুঝতে পারছি না, এখানে লিখছি হয়তো একটু ল্যাগ করছে। চলো, এটা কি অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশন ডিটা। কীভাবে কলমে প্রপার লজিক সহ দেখাচ্ছি। এখানে ভাই যদি তোমাদের ভিডিওটা একটু লং হয়ে যায় না, অনেকের ধৈর্য থাকে না, সেই জন্য না আমার বোঝানোর মানে ইচ্ছা শক্তি থাকলেও না আমার বোঝানো মানে হয়ে ওঠে না, যে সবাই যাতে ভালোভাবে স্কোরটা করে আসে, সেই জন্য কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে। অনেকের কাছে এটা কঠিন লাগবে, আবার অনেকের কাছে এগুলো সহজ লাগবে। যাদের কাছে ভাই সহজ লাগছে তোমরা 2x করো বা স্কিপ করে করে দেখে চলে যাও, ঠিক আছে ভাই। চলো, এরপরে দেখো এই একটা প্রশ্ন আসছে, ঠিক আছে। কি প্রশ্ন আসছে স্যার? এই প্রশ্নটা আসছে, দেখো দেখো তোমরা এগুলোকে একটু করার চেষ্টা করো। এখানে বলে দিয়েছে প্রতীক মানে কি? সাংকেতিক চিহ্ন, ঠিক আছে। প্রতীক মানে হচ্ছে সাংকেতিক চিহ্ন, ঠিক আছে। সিরিজের ভিত্তিতে প্রশ্ন হতো, শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে, এখানে বাম আর ডান বলে দিয়েছে তোমারে, ঠিক আছে। এমন কতগুলো প্রতীক আছে অর্থাৎ চিহ্ন আছে, তুমি এটা প্রতীকও লিখতে পারো বা চিহ্ন দিয়ে দিতে পারো, যেটা খুশি দিতে পারে ভাই। এরপরে কি বলছে, যেগুলো ঠিক আগে এবং পরে উভয়ই সংখ্যা রয়েছে, অর্থাৎ চিহ্নর আগে একটা সংখ্যা রয়েছে এবং পরেও একটা সংখ্যা রয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, দেখো দেখো চিহ্নের আগে একটা সংখ্যা এবং পরে একটা সংখ্যা, তুমি বলবে এই একটা গ্রুপ পাচ্ছি, আমি বলবো হ্যাঁ লিখে দাও। চিহ্নের আগে এবং পরে আর সংখ্যা আছে, এই একটা চিহ্ন এর আগে একটা সংখ্যা এবং পরে একটা সংখ্যা পাচ্ছি, তুমি বলবে হ্যাঁ পাচ্ছ। তারপরে দেখো চিহ্নের আগে এবং পরে এই একটা সংখ্যা পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। চিহ্নের আগে এবং পরে একটা করে সংখ্যা পাচ্ছি। আর কোথাও আছে কি, দেখো চিহ্নের আগে সংখ্যা এবং পরের সংখ্যা নেই, চিহ্নের আগে সংখ্যা পরের সংখ্যা নেই, 3টে গ্রুপ, এখানে 3টে হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এগুলো একটু দেখে শুনে ভাই করবে, একদম সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারবে। এই প্রশ্নগুলো একটু দেখো, ঠিক আছে। এখানে একটা কথা বলি, এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক অঙ্কের সংখ্যা, প্রত্যেকটি সংখ্যা এক অঙ্কের সংখ্যা, ঠিক আছে। প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক অঙ্কের সংখ্যা, এখানে তোমাকে কাউন্ট করতে হবে, কেননা এখানে ধরো 443 তুমি ভেবে নিও না। এখানে কি বলেছে দেখো, প্রশ্ন এখান থেকে শুরু, বলেছে সবগুলো প্রতীক বাদ দিলে ডান দিক থেকে পঞ্চম স্থানে কি হবে। বলেছে যে এই সিরিজের মধ্যে যে নাম্বার এবং সাংকেতিক চিহ্ন নিয়ে যে সিরিজটা তৈরি হয়েছে তোমার, এই সিরিজের মধ্যে যদি সাংকেতিক চিহ্নগুলোকে সব উদাও করে দাও, মানে একদম ভ্যানিশ করে দাও, তাহলে কি হবে নতুন সংখ্যা সিরিজটা? না 7 হবে, 9 হবে, 1 হবে, 5 হবে, 2 হবে, 6 হবে, 4 হবে, 4 হবে, 3 হবে, 8 হবে। আচ্ছা, আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং প্রশ্নে যেভাবে বলেছে, এবং ডানটা হচ্ছে ডান। এরপরে কি বলেছে, তাহলে ডান দিক থেকে পঞ্চমতম স্থানে কোন সংখ্যাটা থাকবে? এটা হচ্ছে 1 নম্বর স্থান, 2 নম্বর স্থান, 3, 4, 5 নম্বর স্থানে কে থাকবে? অপশনে দেখতে পাচ্ছ? তুমি বলবে হ্যাঁ 6টা আছে আমি দেখতে পাচ্ছি। আমি বলবো তুমি টিক মেরে চলে আসো, একদম সঠিক হচ্ছে, ঠিক আছে। চল নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন গিয়ে তুমি কমন পাবে। আমি যেগুলো করাচ্ছি ভাই দেখতে একই রকম হলেও লজিক কিন্তু ভাই ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা ভিডিও দেখবে দেখতে কিন্তু ফরম্যাটটা একই, কিন্তু লজিক কিন্তু ভাই তোমাকে প্রপার খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আজকে যে প্রশ্নগুলো রেখেছি কিন্তু খুবই ভালো প্রশ্ন, আর সবগুলি কিন্তু এগুলো এসেছে, যারা এক্সামটা দিয়ে এসেছে না বলবে হ্যাঁ এই টাইপগুলো এসেছে 100%, একদম কোনো এখানে ভাওতাবাজি বা মিথ্যা কথার আশ্রয় নেওয়া যায় না, যেগুলো বলছে সেগুলোই এসেছে। যারা এক্সাম দিতে যাবে গেটই বলবে যে কী ভুলটাই না করেছি, স্যারের ভিডিওটা আমি ভালোভাবে দেখে নিকো। আর যারা ভাবছো ভাই পিডিএফ চাইছো, তোমরা আমাদেরকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে এসএমএস করো। অনেকে আছে না পার্সোনাল মানে এসএমএস টেক্সট এসএমএস করছে, এত নাম্বার পড়ে যাচ্ছে না টেক্সট এসএমএসে, টেক্সট এসএমএস থেকে তোমাদেরকে কীভাবে দেবো? যদি তোমরা দেখো যে এই ভিডিওটা যারা টেক্সট এসএমএস করেছো মোটামুটি গোটা 50 থেকে 60 জন করেছে টেক্সট এসএমএস, কী করে ভাই আমি ওখানে তুলবো হোয়াটসঅ্যাপে? সম্ভব নয়। তারা আরেকবার তোমরা হোয়াটসঅ্যাপে করো, নাম্বারটা তো বলছি 7864812036, আর আমাদের হোয়াটসঅ্যাপে তো মানে প্রচুর মানে অ্যাডমিশনের জন্য প্রচণ্ড পরিমাণে আসছে এসএমএস আসছে। তোমাদেরকে ভাই একটা কথা বলি, আমাদের যে ব্যাংকের প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে, আজকেই সলভ হয়ে গেছে সব।
তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই 7 8 এই যে নাম্বারটাতে বললাম না, এই নাম্বারে তোমাদেরকে 99 রুপিস দিতে দিতে পারো, বা তোমরা বলতে পারো যে না স্যার আমি অ্যাডমিশন নিয়ে নেবো, তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটাকে করিয়ে নিতে পারো। রেজিস্ট্রেশন করে নিলে কিন্তু 99-এ তুমি পেয়ে যাবে। কিন্তু পেমেন্টে কিন্তু ভাই 25 তারিখের আগে করতে হবে, বা 25 তারিখে কটার মধ্যে করতে হবে না, 12টার ঠিক আগে করতে হবে। তার আগে কিন্তু ভাই আমাদের সিস্টেমে চলবে না, যেটা সিস্টেম আছে তার বাইরে যাওয়া যাবে না। বারবার করে বলছি ভাই, তখন আর বলবে না। অনেক দিন থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের 25 তারিখে একটা ব্যাচ লঞ্চিংয়ের ভিডিও আসছে, ভিডিওটা দেখলে বুঝতে পারবে কতটা দমদার ভিডিও। ঠিক আছে ভাই, চলো এটাকে একটু সলভ করো তো ভাই। সলভ করো একটু। সামনে ভাই তোমাদের একটা বড় গ্যাপ দিয়ে দিয়েছে, তো বলে দিয়ে এই কথাটা, একটু গ্যাপ দিয়ে দিয়েছে। তোমরা ভাই সিরিয়াস অ্যাসপিরেন্ট আমি জানি, আমার কথাটা একটু মনোযোগ সহকারে শোনো। এই যে গ্যাপ দিয়ে দিয়েছে, যারা টেকনিশিয়ান এক্সাম দেবে না এবং এলপির এক্সাম দিতে চাইছো, তাদের জন্য কোথাও না কোথাও একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে যে এতটা গ্যাপ দিয়ে দিচ্ছে। 8 তারিখ থেকে একদম একদম ফুল, মানে 28 তারিখ 29 তারিখ পর্যন্ত যে একটা গ্যাপ থাকছে তোমার, এই গ্যাপের মধ্যে কিন্তু তোমার এলপি বা টেকনিশিয়ানটা নিয়ে নিতে পারে। 10 দিন করে দিলেই তো এলপি টেকনিশিয়ান হয়ে যাবে, 10-10-20 দিন। ঠিক আছে ভাই, তাই একটু তোমরা সাবধান হয়ে যাবে যারা ভাবছো যে এলপির এক্সামটা দেবে। ভাই এবার না হলে আর কোনোবারই নয়। আর আমার পড়ানোর টেকনিক দেখে তোমরা বুঝতে পারবে যে এই স্যারের কাছে যদি পড়ি 30 থেকে 29 আমি করে আসবো না, যদি করে আসি সেটা বোকামন পরিচয়। আমি তোমাদেরকে টু দি পয়েন্ট বোঝাবো, সেটা দেখেই বুঝতে পারছো। এই প্রশ্নগুলো কীভাবে সলভ করবে এক্সাম সেন্টারে আমি দেখাচ্ছি। দেখো, VAGL এটা কি লিখবো? না স্যার লিখবো না। কি করবো স্যার? উড়িয়ে দেবো। এক্সাম সেন্টারে গিয়ে কীভাবে সলভ করবে দেখাচ্ছি। ভি মানে তোমার আমি মুখস্থ করে দেবো 22 1 7 12। স্যার এটা এর সাথে সম্পর্কিত কত বলেছে? 16 21 1 আর 6। ঠিক আছে স্যার, আমার সামনে কি আছে না, একটা ল্যাপটপ আছে, একটা পেন ট্যাব আছে, সামনে ক্যামেরা আছে, আর সামনে বিশাল লাইট আছে, অনেক লাইট আছে, অনেক লাইট আছে, হ্যালোজিন আছে, এখানে বিশাল বড় একটা সেট আছে। ঠিক আছে, সামনে দাঁড়িয়ে আমি তোমাদের সামনে পড়াচ্ছি, এখানে দেখে পড়াবার বা আমার কথার সাথে বুঝতে পারবে যে এখানে দেখে বা কিছু হয় না ভাই বোঝাতে এসে। চলো দেখো, এরপরে কি করবে না, এদের ডিফারেন্সটাকে দেখবো। 22-এর সাথে 16 মানে কত কম? স্যার যদি না পারো তুমি বিয়োগ করে দাও বা যোগ করে দাও। 16 আর 4 হচ্ছে 20 আর 2 22 মানে 7 কমছে স্যার। আচ্ছা 6 কমছে, 4 আর 2 6, বুঝতে পারো না? 16 থেকে 4 মানে 20, 20 আর 2 22, 6 কমছে। তারপর স্যার কত কমছে? এই ধার থেকে দেখো আমার 21 যাচ্ছে, 21 মানে এই ধার থেকে কটা লেটার থাকে? আমার কটা লেটার থাকে স্যার? যদি আমি 1 থেকে 21 যেতে একটা বিশাল বড় ডিফারেন্স গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু যদি স্যার আমি মাইনাস করি, মাইনাস মানে তো কমতে হবে। 1 থেকে তারপরে জেড হবে, তারপরে ওয়াই হবে, এই ধার করলে স্যার কত হচ্ছে না, এটাও -6 হচ্ছে। স্যার 7 থেকে 1 মানে এটাও -6, 12 থেকে 6 মানে এটাও -6। বা কি সুন্দর লজিক! এইগুলি কিন্তু এক্সাম সেন্টারে তোমাদের মাথায় কাজ করবে না। তাহলে আর এর পরেরটা কি বের করবে না? এত প্রশ্ন তোমাদেরকে করাবো, কনফিডেন্স চলে আসবে। দেখা মাত্রই করে নেবে স্যার এফ মানে হচ্ছে 6, কে মানে হচ্ছে 11, কিউ মানে হচ্ছে 17 আর ভি মানে হচ্ছে 22। তাহলে 6 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে স্যার কী পড়ে থাকবে? 6 থেকে আমি 6 তো বাদ দিচ্ছি নাকি, 6 বাদ দিচ্ছি, তাহলে স্যার কী পড়ে থাকবে? স্যার জেড পড়ে থাকবে। জেড তো স্যার সবগুলোতে আছে, তাহলে বের করছেন কারণ তোমাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি। দেখো 11 থেকে 6 বাদ দিলে স্যার 5 পড়ে থাকবে। ই আছে কোথায় কোথায়? এটাতে আর এটাতে। চলো লাস্টেরটাকে বের করলে কিন্তু পেয়ে যাও। 22 থেকে যদি 6 বাদ দিই স্যার কত হবে স্যার? স্যার 22 থেকে যদি 6 বাদ দিয়ে হয় তাহলে পি হবে। পি কোথায় আছে? অপশান বিতে। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এগুলো দেখা মাত্রই উড়িয়ে দেবে। এভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে এক্সাম সেন্টারে গিয়ে। প্লেস ভ্যালু মুখস্থ করতে হবে না? করতে হবে না। দেখো দেখো এটাও তোমরা করো, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো দিচ্ছে মনে হচ্ছে বিশাল টাপ দিয়ে দিচ্ছে, না টাপ দিচ্ছে না। তোমরা যারা বলছো না যে বিশাল টাপ দিয়ে দিচ্ছে, আজকে অনেকজনকে ফোন করা হচ্ছে বলছে বিশাল টাপ দিয়ে দিচ্ছে, না টাপ দিচ্ছে না, এইগুলোই দিচ্ছে, তোমাদের কাছে টাপ লাগছে। ঠিক আছে, দেখো দেখো কি বলেছে, এল হচ্ছে 12 আর জি হচ্ছে, ঠিক এর নিচে লিখছি দেখো 7, 11 7। স্যার কীভাবে লিখছেন? এর সাথে এটাকে লিখছি, এর সাথে এটাকে লিখছি, অর্থাৎ এটা হচ্ছে এল, এটা হচ্ছে কে, আর এটা হচ্ছে জি, এটা হচ্ছে জি। ঠিক আছে, এটাই লিখলাম আমি। জাস্ট লেটার থেকে নাম্বারে কনভার্ট করে নিলাম। নাম্বারে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় ভাই। ঠিক আছে, একবার কষ্ট করে একটু মুখস্থ করে নাও না। দেখো 12 থেকে 7 মানে কত কমছে? স্যার 5 কমছে। স্যার 11 থেকে 7 মানে কত কমছে? স্যার 4 কমছে। তাহলে একবার 5 বিয়োগ হচ্ছে, একবার 4 বিয়োগ হচ্ছে, এটাও কি তাই হচ্ছে? হ্যাঁ স্যার, 9 থেকে 5 বিয়োগ হয়ে 4 হচ্ছে, আর 20 থেকে 4 বিয়োগ হচ্ছে 16 হচ্ছে। ঠিক আছে স্যার, তাহলে 15 আর 22। স্যার 15 আর 22 কি? ও মানে হচ্ছে 15 আর ভি মানে হচ্ছে 22। সিম্পল কথা ভাই।
15 থেকে 5 বাদ দিলে যে হচ্ছে অর্থাৎ 10 হচ্ছে, আর 22 থেকে 4 বাদ দিলে 18 মানে হচ্ছে আর। জে আর আর কোথায় আছে? জে আর আর আছে একটা অপশানই মেরে দাও। স্যার এই -2টা স্যার কী করে আসছে একটু বোঝাবেন? না ভাই বোঝানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু বেরিয়ে গেছে। এড়িয়ে যাচ্ছেন না, বুঝিয়ে দিচ্ছি। দেখো 19 থেকে 2, আচ্ছা 19 থেকে তুমি 2 বাদ দিতে পারো? তুমি বলবে হ্যাঁ পারি। কত হচ্ছে ভাই? তুমি বলবে স্যার -17 হচ্ছে। আচ্ছা 17 হচ্ছে, ঠিক আছে, বা কমছে, তাই তো, 17 থেকে 2 হচ্ছে আমার কমছে। তারপরে 29 থেকে 12, আচ্ছা 29 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে কত থাকছে আমার? দেখো 7 আর 1, এটাও দেখো 17 কমছে। তাহলে স্যার আমার এখানে 15 আছে। স্যার 15 থেকে 17 কীভাবে বাদ দেবো স্যার? স্যার 15 থেকে যদি 17 বাদ দিই তাহলে তো আমার -2 পড়ে থাকছে। সেটাই তো অপশানে বলেছে রে ভাই, সেটাই অপশানে বলেছে। 17 বাদ দিয়ে দাও 15 থেকে, তাহলে কত হচ্ছে আমার? না -2, তাহলে -2 হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। কীভাবে করছি বুঝতে পারছো? প্রপার লজিক শেখাবো। দেখো এই প্রশ্নগুলো আর করতে হবে ভাই? করতে হবে না। আর আমি দেখো যেগুলো করিয়ে এসেছি, যারা আমার ক্লাস দেখেছিল আজকে তারা বলতে পারবে না আমি 30-এ 30 করে আসছি। এটা আমার সত্যি গর্বের বিষয়, ঠিক আছে। দেখো এখানে কি জানতে চেয়েছে? এখানে কি জানতে চেয়েছে? এখানে জানতে চেয়েছে একটা শব্দের তোমার কোড জানতে চেয়েছে, আর এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। এখানে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, বলছে এই সেন্টেন্সটার কোড যদি এটা হয় এবং এই সেন্টেন্সটার কোড যদি এটা হয়, তাহলে তোমাকে একটা শব্দের কোড তোমাকে বের করে আনতে হবে ভাই। কিভাবে বের করতে হয় সেটা অত ভেবে লাভ নেই। এখানে দেখতে হবে এই শব্দটা কমন আছে এবং এখানেও এই শব্দটা কমন আছে। যদি তুমি কমন পেয়ে যাও তাহলে দেখতে হবে এদের যে কোডটা দিয়েছে এবং এখানে যে কোডটা দিয়েছে একটা শব্দ আমার মিল থাকবে। কি কি মিল আছে? দেখো টিসি আছে, টিসি আছে, এই যে টিসি আছে আর টিসি আছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি টিসি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এগুলো ভাই যখন তুমি এক্সাম সেন্টারে দেখবে না 5 সেকেন্ড লাগবে, তার বেশি লাগবে না। এই প্রশ্নটা করো তো ভাই, এগুলো আসছে তোমাদের, সবগুলো এসেছে আজকের আসা প্রশ্ন বলেই দিচ্ছি তোমাকে, ঠিক আছে ভাই। ডিরেক্ট তো বলা যায় না, কিছু কিছু সংখ্যার পরিবর্তন আমরা করি, নাহলে ভাই এক্সাম সেন্টারে একদম হুবহু যদি মিলে যায় না মানে চাপ হয়ে যাবে, সেটা তোমরাও জানো আমিও জানি। আর এই প্রশ্নগুলো সে টাইপটা যদি তোমাকে দেখানো যায় তাহলে তুমি বুঝতে পারবে যে না একদম যেটা করেছি একদম সঠিক করেছি। আর এই প্রশ্ন গিয়ে তুমি ডাইরেক্ট কমনও পেয়ে যেতে পারো। দেখো বলেছে যে এইটা আর এই যে দুটো গ্রুপ দিয়েছে না, এই গ্রুপ দুটো তোমার যেভাবে লজিক মেনটেন করছে বা গাণিতিক কার্যক্রমটা তোমার মেনটেন করছে, ঠিক সেভাবে এই 4টে অপশানের মধ্যে একটা অপশান তোমার এদের মতো লজিক মেনটেন করছে, সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে ভাই। এগুলো ভাই কি টাইমটা সাপেক্ষ একটু, তুমি এগুলো 10 থেকে 15 সেকেন্ডে করতে পারবে না, এগুলো যেন তোমার 30 থেকে 40 সেকেন্ড টাইম খেয়ে নেবে। দেখো কিভাবে করবে, যখনই দেখবে না এর সাথে গুণ করে দেবে, ঠিক আছে, ল্যাগ করছে খুব, এর সাথে গুণ করে দেবে। 2 গুণ করে দিলে কত হচ্ছে স্যার? না 104 হচ্ছে। 104 থেকে স্যার কি করব আমি? 104 হচ্ছে, 104 থেকে স্যার 4 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? না 100 হচ্ছে। স্যার 100কে আবার স্যার 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 200 হচ্ছে। স্যার 200কে 4 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? আমার 196 হচ্ছে। এই একদম সহজ প্রশ্ন স্যার, এটাও তাহলে একই। হ্যাঁ 65-র সাথে আমি যদি কত 2 গুণ করি তাহলে 130 হচ্ছে, 130 থেকে আমার 4 বাদ দিলে 126 হচ্ছে। 126কে যদি আমি কত করি না ডবল করি তাহলে আমার 252 হচ্ছে। 252 থেকে যদি আমি 4 বাদ দিয়ে দিই তাহলে আমার 248 হচ্ছে। স্যার বুঝতে পারলাম, এবারে এইখানে দেখুন এখানে কীভাবে শর্টকাটে করতে হয় সেইটা বলুন। দেখো 72 সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কিন্তু আমার সেম একই যাচ্ছে, তাহলে 72 দুগুণে কত হচ্ছে আমার? 7 দুগুণে 14 আর 2 144-এর সাথে 4, ঠিক আছে। স্যার 140-এর ডবল কোনো দিন কি 256 হয়? 4 দুগুণে 8, 180 কোনোদিনই হবে না। স্যার এইটা দেখতে হবে, ঠিক আছে, এইখানেই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দিয়ে দেয়। স্যার 184-র সাথে 184 ডবল সবসময় আমার 300-র ওপার চলে যাবে, তাহলে এটাও হবে না। এভাবে কিন্তু অপশানে এলিমিনেট করতে হয়। তারপর একটা দেখো কি করব স্যার, 132-এর যদি ডবল করি তাহলে কত হচ্ছে? না আমার 264 হচ্ছে। 264 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে 260। স্যার এটা তো ঠিক আছে, তাহলে আগেরটাকে দেখতে হবে। হ্যাঁ আগেরটাকে দেখে নাও। 68-র সাথে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে? আমার 136 হচ্ছে, তাই তো। 8 দুগুণ 16 আর হাতে থাকছে 1 আর 6 দুগুণ 13, ঠিক আছে। এখান থেকে যদি 4 বাদ দিই তাহলে আমার 132 একদম প্রপার লজিক মেনটেন করছে কোনটা গো? অপশান সিটা। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে একদম আমাদের সঠিক উত্তর। চলো এই প্রশ্নটাকে করো, নিজেরা সলভ করার চেষ্টা করো। আগে সব সময় আমি যেভাবে বলছি নিজেরা সলভ করো, ঠিক আছে।
দেখো টি তারপরে ও এর সাথে এর ধরতে হয়, এর সাথে এর ধরতে হয়, ঠিক আছে। এবার প্রথম লেটারগুলোকে ধরতে হয়, কিভাবে করতে হয় আমি প্রপার লজিক বলে দিচ্ছি। তাহলে আমি বলছি এটা 20, এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 10। স্যার 20 থেকে 15 মানে কত হচ্ছে স্যার 5 বিয়োগ হচ্ছে। এত সহজই দিচ্ছে ভাই। তারপরে দেখো ওয়াই থেকে 20 মানে 5 কমছে আর 20 থেকে 5 কমছে। স্যার বুঝলাম না, ওয়াইয়ের প্লেস ভ্যালু হচ্ছে 25 আর টি এর হচ্ছে 20 আর ও এর হচ্ছে কত 15। আচ্ছা ভাই এটা আর এটার মধ্যে কি 5 করে ডিফারেন্স? তুমি বলবে হ্যাঁ স্যার সেটাই তো আমি বললাম রে ভাই। তাহলে 5 করে আমার বিয়োগ হচ্ছে। তার পরেরটাকে স্যার একটু দেখুন, দেখে নাও, তার পরেরটাকেও দেখে নাও কি বলেছে দেখো। এর সাথে আমার ভি বলেছে, ভি এর সাথে আমার কিউ বলেছে। স্যার এখানেই তো গন্ডগোল লেগে যাচ্ছে। গন্ডগোল করো না, দেখো 1 বলেছে, 22 বলেছে, 17 বলেছে। আচ্ছা 22 থেকে 17 মানে কি আমার 5 ডিফারেন্স? তুমি বলবে হ্যাঁ। তাহলে 1 থেকে 22 মানে স্যার কীভাবে 5 হচ্ছে? আমি তো এভাবেও কাউন্ট করতে পারি, ওভাবে যাতে না কাউন্ট করো সেই জন্যই তো আমি শেখাচ্ছি ভাই, বুঝতে পারো না? তুমি যদি বলো যে আমি 1-এর পর থেকে এ থেকে আমি বি সি ডি ই এফ এভাবে করলে তো অনেক কাউন্ট হয়ে যাচ্ছে স্যার, আমি এভাবে করতে পারি, এভাবে করলেই তো তোমার ভুল হবে। সেই জন্যই তো তোমাকে আমি শেখাতে এসেছি যে এভাবে করবে না, যেভাবে লজিকগুলো দেয় সেভাবেই তোমাকে শেখাতে এসেছি, টু দ্য পয়েন্ট একদম। স্যার 1 হচ্ছে 1 থেকে তোমাকে বিয়োগ করতে বলেছে তোরে ভাই। 1 থেকে যদি তুমি বিয়োগ করো -5 তাহলে আমার 4 পড়ে থাকছে, তাহলে কত থাকছে -4 থাকছে। স্যার 26 থেকে -4 বাদ দিলে স্যার কি হয় স্যার 22 হয়। তাহলে 22 কার প্লেস ভ্যালু গো? ভি, সেটাই তো লিখেছে। একদম গাধা তোমরা, এগুলো বুঝতে পারো না কেন? কিভাবে করতে হয় না স্যার, এ তো হচ্ছে 1, এ তো হচ্ছে 1, ঠিক আছে। 1 থেকে যদি স্যার আমি এটাতে যাই, স্যার আমি এক্স করবো না ভি করবো না ডাব্লু করবো, আমি ঠিক বুঝতে পারি না, কনফিউজ হয়ে যাই। ওভাবে করবে না, গাণিতিক কার্যক্রম করতে শিখো। কি বলেছে 1 হচ্ছে আমার কি 1, এর প্লেস ভ্যালু 1, সেখান থেকে আমাকে কত বলেছে না -5। স্যার -5 মানে আমাকে কত করতে হবে স্যার? আমাকে করতে হচ্ছে কত, এটাতে আবার আরও 4টে যেতে হবে, 1, 2, 3, 4টে, তারপর তো টোটাল আমার হচ্ছে সেখানেই তো ভি, সেটাই তো আমি এখানে গাণিতিক কার্যক্রমটা করে বুঝলাম রে ভাই, বুঝতে পারো না? এটা আমার গাণিতিক কার্যক্রম। সবসময় গাণিতিক কার্যক্রমকে তুমি সূত্র বানিয়ে নেবে, সূত্র বলতে কি তোমার অস্ত্র বানিয়ে নেবে, তাহলে কিন্তু তোমার একদম প্রপার লজিক সহকারে বেরোবে, ঠিক আছে। তারপরটা দেখো 6 থেকে এ মানে -5, তারপরে এ থেকে এটাও দেখো -5, একদম স্যার প্রপার লজিক আমি বুঝতে পেরে গেছি। এরপরে স্যার অপশানগুলোতেও তো টাইম লেগে যায় ভাই, টাইম লাগবে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে করবে। দাঁড়াও পরিষ্কার করে নি, দেখো কিভাবে করবে স্যার। 12 আর 5 হচ্ছে, আচ্ছা এখান থেকে ধরলে 12 থেকে 5 বিয়োগ দিলে 7 হচ্ছে, 7 থেকে 5 বাদ দিলে হচ্ছে কত হচ্ছে গো আমার 7 থেকে যদি 5 বাদ দেয় তাহলে 2 হচ্ছে, কিন্তু এখানে আমার 3 কী করে হয় ভাই? হয় না, বুঝতে পারলে না? 12 আর 7 আর 3, স্যার 12 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে আমার 7 হয় আমি জানি, কিন্তু 7 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমার 2 হচ্ছে না, এখানে 3 করে দিয়েছি। 3 কার প্লেস ভ্যালু? সি এর প্লেস ভ্যালু, তাহলে হবে? হবে না, সেটাই তো আমি বলছি। দেখো পি হচ্ছে কত 16, তারপরে এই প্রথম লেটারগুলো ধরছি আমি, ঠিক আছে। তারপরে 12, তারপরে 6, স্যার কত বিয়োগ? স্যার বিয়োগ হচ্ছে আমার এখানে কত ছিল স্যার, আমার এখানে 5 করেছিল, প্রত্যেকটাই 5 করেছিল। স্যার 16 থেকে 12 মানে স্যার কত বিয়োগ? স্যার 4 বিয়োগ। তাহলে কী করে এটাকে নিচ্ছ ভাই? হবে না, এগুলোই শর্টকাট। তারপরে দেখো 3, তারপরে দেখো 24, 3 24, এদের 3 আর এদের 2, 5 বিয়োগ। আচ্ছা স্যার 24 থেকে এস মানে স্যার এটাও তো 5 বিয়োগ, ঠিক আছে। তারপরেরটা দেখো ঠিক আছে নাকি, 8 থেকে 5 বাদ দিলে 3 হচ্ছে, একদম পারফেক্ট। তারপর 3 থেকে এক্স বাদ দিলে একদম একদম সঠিকভাবে বলেছে যে 3 থেকে যদি আমি কত বাদ দিচ্ছি 5 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে আমার, কত পড়ে থাকছে গো আমার না 24 হয়ে যাচ্ছে, তাই তো? মানে ঘুরিয়ে আবার 24 চলে যাচ্ছে, এদের 3 পেয়ে যাচ্ছে, মানে 1, 2, 3টে এ বি সি, এদের 3টে বাদ চলে যাচ্ছে, ওই ধার দিয়ে জেড চলে যাচ্ছে আর ওয়াই চলে যাচ্ছে, তাহলে 5টা বাদ দিলে আমার 24 পড়ে থাকছে না, তাহলে অপশান সি একদম সঠিক উত্তর, ঠিক আছে। চলো ভাই এগুলো একটু তাড়াতাড়ি করি, হ্যাঁ অনেকটা টাইম লেগে যাচ্ছে। 16, 18, 2 যোগ 2 যোগ 2, 4, 2 যোগ 23, 22, বিয়োগ হচ্ছে কত একটা 1 বিয়োগ হচ্ছে। স্যার 14, 16, 2 যোগ 4, 6, 2 যোগ 19, 18, 1 বিয়োগ, একদম পারফেক্ট। 10 থেকে 12, 2 যোগ 13 থেকে 15, 2 যোগ 15 থেকে 14, 13 থেকে 14, 1 যোগ হয়ে যাচ্ছে কিন্তু 1 বিয়োগ হচ্ছে না। 15 থেকে 18, 2 যোগ 15 থেকে 18, 2 যোগ 23 থেকে 26, 3 যোগ হয়ে যাচ্ছে গো, এটাও হচ্ছে না। 12 থেকে 14, 2 যোগ 19 থেকে 21, 2 যোগ 15 থেকে
14 এক বিয়োগ, একদম পারফেক্ট অপশন সিটা। তারপরটা দেখার কোনো প্রয়োজন আছে না ভাই, দেখার প্রয়োজন নেই। অ্যান্সার বেরিয়ে দেখবে না দেখবে না দেখবে না। চলো দেখো এই প্রশ্নটাকে আগে একটু পড়ে নাও, কি বলতে চেয়েছে দেখো। এই প্রশ্নের মধ্যে বলতে চেয়েছে তোমাদের যে এগুলো আসছে, একটা পার্সনের নাম বলে দিচ্ছে, ভাই এগুলো আর বলতে হবে? তোমরা তো প্রত্যেকটা দিন আমার অ্যানালাইসিস ভিডিও দেখছো, স্যার বলতে হবে না। কত সেকেন্ড টাইম লাগবে? 5 সেকেন্ড। দেখো কিভাবে করবে, অনেকে নতুন দেখছে আমি জানছি। দেখো কি করবে স্যার, না নর্থ লিখবো, আর কি লিখবো, সাউথ লিখবো। এই একটা গ্যাপ দিয়েছি এবং আর একটা গ্যাপ দিয়েছি। আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক। সেম তোমারও একই ভাই, এবং প্রশ্নেরও সেম এক। এরপরে কি করবো স্যার, যে দুটো গ্যাপ দিলাম, একটা ইস্ট পড়ে থাকছে আর একটা ওয়েস্ট পড়ে থাকছে, লিখে দিলাম। চলো এরপর আর কিচ্ছু পড়বো না। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে কি বলেছেন, 11 কিলোমিটার পশ্চিম দিকে যাচ্ছে। তাহলে পশ্চিম দিক মানে ওয়েস্ট, 11 কিলোমিটার যাচ্ছে। এখন সে প্রেজেন্ট 11তে দাঁড়িয়ে আছে। তারপর ডান দিকে ঘুরে 9 কিলোমিটার যায়। 11 ডান দিক, এদিক আর জায়গা নেই, একদম নর্থে বসিয়ে দাও। কত বলেছে না, 9 কিলোমিটার বলেছে, ঠিক আছে 9 কিলোমিটার বলেছে, বসিয়ে দিলাম। ফের ডান দিকে ঘুরে 13 কিলোমিটার যাচ্ছে। এই 9-এর ডান দিক এটা, 13 কিলোমিটার বসিয়ে দাও। তারপরে কি বলছে, এরপর ডান দিকে ঘুরে 14 কিলোমিটার, 13-র এথার দিক ডান দিক 14 কিলোমিটার বসিয়ে দাও। এবং শেষে আবার সে ডান দিকে ঘুরে 2 কিমি গিয়ে পি বিন্দুতে পৌঁছাচ্ছে। আচ্ছা 14তে এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছে, 14 ডান দিক কোনটা স্যার, এটা হবে। 11 তো অলরেডি বসে আছে, 11 নিচে 2 বসিয়ে দাও। চলো এরপরে আমি পি বিন্দুতে পৌঁছে গেছি। যখনই একটা বিন্দুতে পৌঁছে যাব তখন আমি দাগ দিয়ে দেবো। স্যার এর পরের প্রসেসটা কি, না একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ, একটাকে ছেড়ে আর একটাকে বিয়োগ। চলো ঠিক আছে, কি করবো, এগুলোকে যোগ করে দেবো। 11 আর 2 13, 14, 13 কিছু নেই মানে 13ই হয়ে যাচ্ছে, 9। স্যার একটাকে ছেড়ে আর একটা বিয়োগ দেওয়া মানে 13-র সাথে 13 বিয়োগ করা মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে কেন ওর কোনো দিক নেবো, বা কেন ওর তো কিছু পড়ে থাকছে না, কোনো কিলোমিটার পড়ে থাকছে কি ভাই, 0, কোনো কিলোমিটার হয় না, সে এক জায়গাতেই দাঁড়িয়ে যাচ্ছে, তার কোনো দিকও নেবো না। স্যার আর একটা কি থাকছে, না 9 আর 5, 9 আর 5 হচ্ছে 14, ঠিক আছে 5 কিলোমিটার তো স্যার একটা অপশানে আছে। তাহলে কি করব, অপশান বি মেরে দিয়ে চলে আসবো। একদম সঠিক উত্তর। স্যার বুঝলাম না, ফাঁকি মারলে চলবে না, একদম প্রপার বোঝান। স্যার যদি এখানে আমার ডাইরেকশন সবগুলি 5 থাকতো, একটা উত্তর দিয়ে দিত, একটা দক্ষিণ দিয়ে দিত, একটা 5 কিলোমিটার পূর্ব দিয়ে দিত, একটা 5 কিলোমিটার পশ্চিম দিয়ে দিত। স্যার এইটাতে বোঝান, এইটা দেখবেন না, এটা তো একদম সহজ ফাঁকি মারার কৌশল। না তোমাদেরকে আমি বোঝাচ্ছি, দেখো কি করবে, যখনই দেখবে সে একটা পি বিন্দুতে গিয়ে পৌঁছে গেছে, তাকে যদি আবার রিটার্ন এ বিন্দুতে যেতে হয়, তখন তোমার কাজ হচ্ছে যেটা ছোট দিক, এই যে তুমি বিয়োগ করলে না 9 আর 14-র মধ্যে কোনটা ছোট গো, তুমি বলো স্যার 9টা তো ছোট। আমি বলবো যেটা ছোট, যে দিকটাতে অবস্থান করছে অর্থাৎ নর্থে, সেটা লিখে দাও। ঠিক আছে দেখো 5 কিলোমিটার এখানে সবগুলি নর্থ আছে, দেখো নর্থ হয়ে যাচ্ছে। স্যার বুঝতে পারলাম। স্যার আর একটা প্রশ্ন হচ্ছে আমার, প্রশ্নটা কি না, প্রশ্ন হচ্ছে সে যদি পি বিন্দু থেকে থেমে যায়, তাকে রিটার্ন আর এ বিন্দুতে যেতে হচ্ছে না, সে থেমে গেল, তখন যদি তাকে জিজ্ঞেস করে সে কত দূরে এবং কোন দিকে অবস্থান করছে, তুমি তো কিলোমিটারটা ঠিক বের করে নিয়েছো। এই 9 আর 14-র মধ্যে স্যার কোনটা বড়, তুমি বলো স্যার 14টা বড়। যেটা বড় সেটার দিকটাকে নিয়ে নাও, তখন সাউথ হয়ে যাবে ভাই, ঠিক আছে বুঝতে পেরেছো, সাউথ তখন কি হয়ে যাবে, দক্ষিণ দিক হয়ে যাবে। যদি সে সেখানে পি বিন্দু থেকে থেমে যাচ্ছে, তাকে রিটার্ন কিন্তু আর যেতে হচ্ছে না এই বিন্দুতে, বুঝতে পেরেছো। একটাই লজিকে কিন্তু তোমাদেরকে সব কোশ্চেন ধোঁয়া উড়িয়ে দেবো। এই রেলে যারা এক্সাম দেবে না, আমাদের কাছে যতটা আশা ছিল তার থেকে বেশি, অনেক বেশি স্টুডেন্ট আমাদের কাছে কোয়ারি করেছে এবং তারা অ্যাডমিশন নেওয়ার জন্য জোরাজোরি করছে। আজকে কিন্তু ভাই ব্যাংক একদম ঠিক হয়ে গেছে, হাসি ফুটবে, ব্যাংকের কথা বলেই হাসি ফুটবে। পরিশ্রম করছি, এত পরিশ্রম করছি ভাই সেজন্য। আর 99 রুপিস আমি কথা দিতে পারি, তুমি গোটা ওয়েস্ট বেঙ্গলে দেখো, ম্যাথ এবং রিজনিং, শুধু ম্যাথ করবে 1000 টাকা দিয়ে, রিজনিং করবে 500 থেকে 700 টাকা দিয়ে, কিন্তু ভাই সেখানে শুধু 99 টাকায় পেয়ে যাচ্ছ। কোয়ালিটি কী লেভেলের হতে পারে তোমরা দেখে যাবে, বুক ঠুকে বলতে পারবে এই ব্যাচটা আনছি প্রচুর খাটবো, প্রথম ব্যাচ আনছি আমরা প্রচুর খাটবো, ঠিক আছে। তাই এই ব্যাচে 30-এর থেকে যদি কেউ 29 পায়, সেটা আমার ব্যর্থতা হবে, সব থেকে বড় আমার দুঃখ হবে যে এত সুন্দর করে তোমাদেরকে ক্লাস করানোর পরে তোমরা কেন 29 পেলে। 30-এ 30 পেয়ে আসবে, নাহলে বলবে না যে আমি এই জায়গায় পড়েছি। 29 যদি তুমি পাও, আমি এতটা কথা দিতে পারি, গেটে প্রশ্ন ডাইরেক্ট কমন পাবে। আর প্লেস ভ্যালু মুখস্থ করার দায়িত্ব ভাই আমার, তোমার নয়, ঠিক আছে। দেখবে তা উড়িয়ে দেবে। চলো এই প্রশ্ন ভাই, এটাও আমি নিজের লজিক বের করেছি, আগেরটা যেরকম ভাই এইটা কোথাও তুমি খুঁজে পাবে না আমার কাছে ছাড়া।
এইটা তুমি কোথাও খুঁজে পাবে না আমার কাছে ছাড়া। যারা এগুলো দেখবে ভাই খুব ভয় লাগে, খুব কষ্ট হয়। আমি বুঝিয়ে দিচ্ছি, একটা বোঝো ভাই, জীবনে ভুল হবে না। কিভাবে করবে, একটাকে ছেড়ে দেবে, এর মাথায় এর লিখে দেবে, এর লিখে দেবে, এর লিখে এর সাপেক্ষে ধরবে। স্যার ধরতেই তো জানি না, নাহলে তো পারতাম, সেটাই তো বলছি ভাই। দেখো এখানে দেখো, একটু আমি সরে যাই, নাহলে হয়তো এখানে চাপা পড়ে যাবে। এখানেতে লেখার চেষ্টা করছি, আমি বুঝতে পারছি না যে আমার কতটা কেটে যাচ্ছে। এখানে লেখার চেষ্টা করছি। দেখো এর লিখে দিচ্ছি, এর মাথায় এর লিখে দিচ্ছি, ই কে হচ্ছে, দেখো এই চিহ্নটা এখানে আছে আমার, তাহলে মা হচ্ছে এর মা মানে এক স্তর উপরে চলে যাচ্ছে, কে ই চলে যাচ্ছে, ইটা হয়ে যাচ্ছে তাহলে মা। মা মানে আমরা অর্থাৎ স্ত্রীলিঙ্গকে আমরা কী দিয়ে ডিনোট করি না, মাইনাস দিয়ে ডিনোট করছি, এবং পুরুষলিঙ্গকে আমরা প্লাস দিয়ে ডিনোট করবো ভাই, ঠিক আছে। চলো তাহলে মা হয়ে গেল। এখন কী লিঙ্গ জানি না। তারপরে কি করব, সেটা এই জি এর মাথায় এর লিখে দেবো, দিয়ে জি এর সাপেক্ষে এফকে ধরবো। অ্যাট দ্য রেট মানে কি স্যার, স্ত্রী হয়। অ্যাট দ্য রেট মানে হচ্ছে স্ত্রী, কার স্ত্রী না, জি এর স্ত্রী হচ্ছে এফ। তাহলে জি এর যদি স্ত্রী হয় এফ স্ত্রী, তাহলে জি নিশ্চয়ই স্বামী। তাহলে এদের মধ্যে অ্যারো চিহ্ন দিয়ে দেবো। স্বামী স্ত্রীর সম্পর্ক যেখানেই দেখবো না অ্যারো চিহ্ন দিয়ে দেবো, তাদের মধ্যে একটা টান থাকে, সেই জন্য টেনে দিলাম, ঠিক আছে। চলো তারপরে এম এর মাথায় এর লিখে দেবো, দিয়ে এম এর সাপেক্ষে জি কে ধরবো। ভাজিত মানে কি বলেছে, পিতা বলেছে। কার পিতা না, এম এর পিতা হচ্ছে জি। তাহলে এম এর যদি পিতা জি হয়, তাহলে এক স্তর নিচে এম চলে যাবে, এম এর পিতা প্লাস দেওয়াই আছে ভাই, আমার দেওয়া দরকার নেই। এমটা এখন কি লিঙ্গ আমরা জানি না। এরপরে দেখো এর মাথায় এর লিখতে বাকি আছে, এর সাপেক্ষে এমকে ধরবো। প্লাস মানে কি বলে দিচ্ছে, ভাই। এর ভাই হচ্ছে এম। আচ্ছা আর একটু সরে যাই, এর ভাই হচ্ছে এম হচ্ছে ভাই, এনটা এখন কি লিঙ্গ জানি না। তোমরা দেখতে পাচ্ছ না কি বুঝতে পারছি না আমি, দেখো ভালো করে দেখার চেষ্টা করো। এরপরে স্যার প্রশ্ন কি, ই কিভাবে এর সাথে সম্পর্কিত, কার সাথে সম্পর্কিত না, এর সাথে সম্পর্কিত। এর সাপেক্ষে ই কে হচ্ছে, তাহলে নিচে থেকে ওপরে উঠবো, ঠিক আছে না। এর কে হচ্ছে, এর এফ মা হচ্ছে, আর জি বাবা হচ্ছে, তাহলে মায়ের মা। তাহলে এখানে কি মাদার্স মাদার আছে, একদম অপশন বি হয়ে যাচ্ছে, একদম সঠিক উত্তর। কীভাবে হয় ভাই, এই প্রশ্নগুলো কি ভুল হবে তোমাদের বলো? এই সব প্রশ্ন যদি তোমাদের ভুল হয় তাহলে তো হয়েই গেল। অনেকক্ষণ ক্লাস করাচ্ছি তো একদম পা একদম টেনে ধরছে, ঠিক আছে, সেই জন্য একটু হাঁটাচলা করছি, কিছু খারাপভাবে নিও না ভাই। দেখো এই প্রশ্নগুলো দেখা মাত্রই তুমি উড়িয়ে দেবে। যখনই দেখবে এই ধরনের প্রশ্ন আসছে না, যে একটাই পার্সেন্ট বলে দিয়েছে, তার ক্লাসের উপর দিক থেকে সে একটা এবং নিচের দিক থেকে একটা পার্সেন্ট, কোনোদিনই তোমার দুটো স্থান দখল করতে পারো না। তুমিই দেখো না, তুমি হয় ক্লাসের প্রথম দিক থেকে তোমাকে কাউন্ট করতে হবে, না হলে তোমাকে ক্লাসের শেষের দিক থেকে কাউন্ট করতে হবে। একটা পার্সেন্ট কিন্তু কোনোদিন দুটো স্থান দখল করে থাকে না। স্যার এগুলো জানি স্যার, উড়িয়ে দিন। তাহলে স্যার 34-এর সাথে যদি 25 যোগ করে দিই স্যার কত হচ্ছে, 9 আর 5। স্যার এক বাদ দিয়ে দিতে হবে, কেন স্যার, একটা পার্সেন্ট কোনোদিনই দুটো স্থান দখল করতে পারে না, তাহলে এক বাদ দিয়ে দিলে কত হচ্ছে স্যার, 58 হচ্ছে। স্যার মেরে দিয়ে চলে পরের কোশ্চেনে চলে যান। এই প্রশ্নটা বুঝান, আগেটা তো সহজ ছিল, এটা বুঝান। যারা জানো তাদের কাছে ভাই এটাও সহজ, আর যারা জানো না কীভাবে সহজে করতে হয় শিখে নাও আমার কাছ থেকে। বলছে একটা ক্লাসে মোট ছাত্র সংখ্যা বলে দিয়েছে, মোট ছাত্র সংখ্যা বলে দিয়েছে কত না 105, এবং তারা উত্তর দিকে মুখ করে আছে, দেখার দরকার নেই কোন দিকে মুখ করে আছে। একটা পার্সেন্ট বলে দিচ্ছে রবি ডান দিক থেকে এততম, তাহলে রবি বলে দিচ্ছে কততম, ডান দিক থেকে না 49তম। এবং দেখো শ্রুতি বলে দিয়েছে 2% বলে দিয়েছে, 2% কিন্তু দুটো স্থানই দখল করে থাকবে, ঠিক আছে। শ্রুতি কত বলে দিচ্ছে না 38তম। এদেরকে যোগ করে দাও ভাই, এদেরকে যোগ করে দিলে কত হচ্ছে, 18 16 1 17 7, হাতে থাকছে 1 8 87। 105 থেকে 87 বাদ দিলে কত পড়ে থাকছে গো, 7 আর কয়ে 12। তুমি বলবে 7 এধার দি 7 7 আর 8টে 15, 12 বলছি, লেখা আছে 15 বলছে 8, ঠিক আছে, মাইন্ডটা একটু অন্যদিকে চলে গেছিলো। চলো দেখো তাহলে হাতে থাকছে 1 9 আর কয়ে 10 না 1 10। স্যার কত হচ্ছে 18, এখান থেকে বাদ দেবো না যোগ করব? আমি বলবো কিচ্ছু করবে না, 18 যেখানে দেখবে সেখানে মেরে দিয়ে চলে আসবে, একদম সঠিক উত্তর হয়ে যাবে, একদম সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে না। এখানে কি বলেছে, মোট জানতে চাই নিকো, এখানে রবি এবং শ্রুতির মধ্যে কতজন দাঁড়িয়ে আছে, এবং রবি আর শ্রুতির মধ্যে কতজন দাঁড়িয়ে আছে, তখন কি, হ্যাঁ তখন একদম সঠিক উত্তর 18 জন, ঠিক আছে, একদম 18 জন, একদম 100%। আমি প্রশ্নের ভাষাটা একটু ভুল ভেবেছিলাম, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা দেখো কি করে করব স্যার, একটা বিল্ডিংয়ের 6টি তলা বলে দিয়েছে, বিল্ডিং দিয়ে দিচ্ছে, আর কি দিচ্ছে না বক্স দিয়ে দিচ্ছে, কেন্দ্রের দিকে মুখ করে দিচ্ছে, উত্তর দিকে মুখ করে দিচ্ছে, সব রেখেছি, ডাইরেকশন সব রেখেছি, তুমি দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেল দেখো।
কি বলেছে, একটা বিল্ডিংয়ে 6টি মানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তলা, 6 নম্বর বিল্ডিং পর্যন্ত বলেছে। একতলাটা সবার নিম্নে এবং সবারই উপর তলা হচ্ছে 6 তলা। কি বলেছে দেখো, এন এবং পি এর মধ্যে মাত্র 2টি ব্যক্তি আছে। আচ্ছা, এন এবং পি এর মধ্যে মাত্র 2টি, এন আর পি এর মধ্যে মাত্র 2জন আছে। ঠিক আছে, এখানে স্যার পি হতে পারে, এখানে স্যার এন হতে পারে। চলো দেখো, জেড এবং এর মধ্যে মাত্র 2জন, জেড এবং এর মধ্যে মাত্র 2জন, এর মধ্যে মাত্র 2জন ব্যক্তি থাকছে। জেডের ওপরে আর কেউ থাকছে না। স্যার জেডের ওপরে যদি আর কেউ না থাকে তাহলে জেডকে একদম ওপরে করে দিলাম। স্যার দুটো গ্যাপ দিয়ে জেড আর এর মধ্যে মাত্র 2জন, তাহলে একে এখানে বসিয়ে দিলাম। তারপরে স্যার কী আছে, তারপরে পড়ুন, দেখো কেউ থাকছে না। পি ও এর নিচে কিন্তু ওয়াইয়ের ওপরে। পি কোথায় থাকছে, পি থাকছে ও এর নিচে, কিন্তু ওয়াইয়ের ওপরে। এখানে কি আরেকটা কি মিস করলাম, দেখো এইখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটা লিখে নিকো। ঠিক আছে, পি আর এন, তাহলে পি আর এন এর মধ্যে কিন্তু তোমাকে কোথায় রাখতে হবে না, দুটো বক্স থাকতে হবে। পি আর এন এর মধ্যে 2টি বক্স থাকতে হবে, এন। ঠিক আছে, বুঝতে পারছো, পি আর এন, এখানে হতে পারে পি, এখানে হতে পারে এন। এই যে লাইনটা বললাম না, পি ও এর নিচে কিন্তু ওয়াইয়ের ওপরে, এখানে কিন্তু এই দুটো ক্লিয়ার হয়ে যাবে যে কে কোথায় বসেছে। ভালো করে দেখো, পি ও এর নিচে কিন্তু ওয়াইয়ের ওপরে, তাহলে পি কোথায় বসেছে না ও এর নিচে পি বসেছে, ঠিক আছে, সরি এখানটাতে নয়, এখানে ঠিক বললাম তো, আরেকবার দেখে নিই ভাই। ঠিক আছে, জেড এবং ও এর মধ্যে মাত্র 2টি বক্স আছে, জেড এবং ও এর মধ্যে, জেড আর এর মধ্যে লিখেছি আমি, বুঝতে পেরেছো, জেড আর এ করেছি, বলেছি ও আর লিখেছি এ। আমি এটা আরেকবার প্রথম থেকে করি ভাই। ঠিক আছে, একটু ভাই তোমরা করে নাও, দাঁড়াও, বক্স যেগুলো আছে সেগুলো থাক, দেখো প্রথম থেকে একবার পড়ে নিই। হ্যাঁ, ভুল করে বা কিছু করে লাভ নেই। দেখো ভালো করে দেখো, কি বলেছে, জেড এবং ও এর মধ্যে মাত্র 2টি বক্স। ঠিক আছে, আর এইখানে দেখো এন এবং পি এর মধ্যে মাত্র 2টি বক্স। আচ্ছা, এন আর পি এর মধ্যে মাত্র 2টি বক্স। ঠিক আছে, এখানে পি হতে পারে স্যার, এখানে এন হতে পারে। ঠিক আছে, এটা নোট করছি। তারপরে কি বলছে, জেড এবং ও এর মধ্যে মাত্র 2টি বক্স। ঠিক আছে, এখানে ও হতে পারে, এখানে জেড হতে পারে। এখন কোথায় হতে পারে জানি না, ডান দিকে বাম দিকে ওপর নিচে যেটা হতে পারে। এরপরে দেখো, জেডের উপরে আর কেউ থাকছে না। জেডের উপরে যদি আর কেউ না থাকে তাহলে জেডটা একদম উপরে চলে যাচ্ছে। তাহলে জেড যদি উপরে চলে যায় তাহলে দুটো বাদ দিয়ে কে হয়ে যাচ্ছে, ওটা এখানে হয়ে যাচ্ছে। এবার দেখো, ঠিক আছে, আমি এ লিখে ফেলেছিলাম ভুল করে। ঠিক আছে, তারপরে স্যার কী হবে, এইখানটাতে পড়তে হবে, পি থাকছে ও এর নিচে, ঠিক পি থাকছে এবং ওয়াইয়ের ওপরে। ঠিক আছে, ও এর নিচে কিন্তু ওয়াইয়ের ওপরে। এইখানটাতে ভালো করে পড়বে, পি থাকছে কোথায়, পি থাকছে ও এর নিচে কিন্তু ওয়াইয়ের ওপরে, তাহলে ওয়াইয়ের ওপরে। ঠিক আছে, ওয়াইয়ের ওপরে পি এবং ও এর নিচে পি। বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে স্যার কী আছে, তাহলে এম এর নিচে কতজন থাকবে স্যার, এখানে আর একটা যে বাকি রয়ে গেল আমার, এই যে জেড আর ওটা আমি পেয়েছি, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এন আর পিটা পেয়েছি, দেখো এন আর পি এর মধ্যে 2টো, তাহলে দুটো বাদ দিয়ে এখানে কে হয়ে যাচ্ছে না, আমার পি হয়ে যাচ্ছে, তাহলে এমটা হয়ে যাচ্ছে আমার এখানে। বুঝতে পারলে, এখানে প্রশ্নে জানতে চেয়েছে এম এর নিচে কতজন আছে, স্যার 1জন 2জন 3জন কি কোথাও অপশানে দেখতে পাচ্ছ, তুমি বলবে হ্যাঁ স্যার একদম দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি না, একদম অপশান নাম্বার এতে দেখতে পাচ্ছি। ঠিক আছে ভাই, প্রথমে আমি কী করে বলেছিলাম, বলছি ও আর লিখছি এ যাবে। কীভাবে করতে হবে এই প্রশ্নগুলো একদম অতি সহজে তোমাকে বোঝাবার চেষ্টা করছি। একটা সরল দাগ কেটে নেবে এবং উত্তর দিকে মুখ করে আছে, সবাই বলে দিয়েছি উত্তরমুখী হয়ে একটা সারিতে বসে আছে। 7টা পার্সেন্টের আগে প্লেসগুলোকে করে নেবে, 4টে 5টা 6টার একে 7টা প্লেস তো আমার কমপ্লিট। এরপর সেটা কী করতে হয় না, আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং সেম তোমারও, আর ডানটা হচ্ছে তোমারও ডান দিক, এবং প্রশ্নেরও ডান দিক হবে সেম তোমারটা। কি বলেছে, প্রশ্ন শুরু এখান থেকে, আই এবং জে এর মধ্যে 3জন, আই এবং জে এর মধ্যে 1জন 2জন 3জন। ঠিক আছে, এখানে আই হতে পারে, এখানে জে হতে পারে। এখন কোনটা হবে তুমিও জানো না, আমিও জানি না। এরপরে দেখো কি বলেছে, এল জে এর ঠিক বাম পাশে বসেছে। জে এর ঠিক বাম পাশে কে না, এল বসেছে। জে এর ঠিক বাম পাশে এল বসেছে, বসিয়ে দিলাম। এখানে আমি নোট যেটা করছি না, এখানে করে দিলাম। ঠিক আছে, ব্যাস। কিউ এর ডান দিকে কেউ বসেনি,
কিউ এর ডান দিকে কেউ বসেনি মানে কিউকে আমি এখানে লিখতে পারি একদম, যেটা একদম প্রপার পেয়ে যাবে সেটা লিখে দেবো। কিউ এবং এল এর মধ্যে দুজন, কিউ এবং এল এর মধ্যে দুজন, একজন দুজন, স্যার তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি যেটা এখানে পেয়ে যাচ্ছি, তাহলে এখানে একজন দুজন গ্যাপ দিয়ে এখানে কাকে পেয়ে যাচ্ছি না আইকে পেয়ে যাচ্ছি। একদম ঠিকঠাক ধরেছো ভাই। এরপরে কি বলেছে দেখো, কে পি এর ঠিক ডান দিকে বসেছে, কে পি এর ঠিক ডান দিকে কে বসেছে না কে বসেছে, ঠিক আছে। তাহলে তাহলে আচ্ছা এটা ও হবে না, এটা বাংলাতে টাইপ হয়ে গেছে, ঠিক আছে। ও এবং কে এর মধ্যে, স্যার তাহলে এখানে ও কি লিখেছি না লিখিনি, ওটা ও আর কে এর মধ্যে কতজন আছে, স্যার এল আছে আর জে আছে, দুটো কি দেখতে পাচ্ছ তুমি অপশানে? তুমি বলবে একদম নিশ্চিন্তে দেখতে পাচ্ছি, কোথায় আছে 2 অপশান ডিতে, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। চলো ভাই তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলো না। আবার একটা কথা বলছি, এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে কিন্তু এই স্ক্রিনে যে নাম্বার আছে এই ফোন করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা SMS-এর মাধ্যমে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। হ্যাঁ আজ থেকেই কিন্তু তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে, কিন্তু পেমেন্টটা ভাই তোমরা যারা করতে চাইছো তারা 99 রুপিস দিয়েই করবে, তোমাদের জন্য অত চাপ নেই। মানে তিনবার 4বার করে SMS করছো প্রতিদিন, ঠিক আছে। সেই জন্য বলছি পেমেন্টটা আজ থেকে চালু হয়ে গেছে, আজ থেকে তোমরা পেমেন্ট করতে পারো 99 রুপিস দিয়ে, কোনো চাপ নেই। অ্যাকাউন্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, একদম সেফলি তোমাদের সাথে ক্লাস করানো হবে, তোমাদের কিচ্ছু ঘাবড়াবার দরকার নেই, একদম খুব কম প্রাইসে রিজনেবল প্রাইসে তোমাদের কিন্তু এই ব্যাচটা পারচেস করতে যারা চাইছো তারা করতে পারো ভাই, ঠিক আছে। চলো ভাই আজকের ক্লাস এই পর্যন্ত। আর এই অ্যানালাইসিস ভিডিওগুলো কিন্তু ভাই তোমাদের জন্য একদম বিশাল উপকারের জিনিস, ঠিক আছে। মেডিসিন যাকে বলে, মেডিসিন 30-এর মধ্যে 30 তুমি 100% পাবে তুমি যদি প্রত্যেক দিন আমার ক্লাসগুলো দেখে যাও। একটু ধৈর্য সহকারে ভাই তোমাকে দেখতে হবে। চলো ভাই।